চিত্রাঙ্গনা দ্বিতীয় পরিচ্ছেদ। লেখনীতে ইসরাত জাহান জেরিন। পর্ব সংখ্যা ১৯। জমেলা একটু আগে চিত্রার জন্য ফল কেটে এনেছে। সে আসতেই ফারাজ বুড়ো কোচকে তার দিকে তাকায়। এই বুড়িও নাকি তলে তলে এত কিছু ঘটিয়ে ফেলেছে। কারো লাগাও, আরও লাগাও। ফারাজ রাতের বেলায় চোখে কালো সানগ্লাস। তোমার আব্বাই কবর থেকে ওইঠা দয়াল বাবা ডান্স দিয়ে জমেলাকে তোমার সামনে নেচে নেচে চুমু খেলো, তুমি চোখে দেখতে পাবা না। ইজ্জতের দফা করলে ফেলের হয়েছে। এমন যেতে গিয়ে সাপের ছবল কে খায় ভাই? ফারাজ মুখ ধুয়ে একটা স্ট্রবেরি দিয়ে জমেলাকে বলল, আমার জন্য কিছু আননি? বাচ্চার বাবা হব আমি, এই সময় আমারও বেশি বেশি খেতে হবে। জমেলা কথা বলার ধরন একেবারে বদলে গেল। কেন ফারাজ এলাহির বাচ্চা কি আপনি পেটে ধরেছেন যে আপনাকেও বেশি বেশি খেতে হবে? পেটে না ধরলে কি হয়েছে, পেটে ধরা নিতে। তবে পেটে ধরিয়ে দেওয়ার কাজটা তো আমি করেছি। কত এনার্জি খরচ হয়েছে জানা আছে? যত সব ছোট লোকের দল। আর এত ভাব নিয়ে কথা বলার কিছু নেই বুড়ি। তোমাকে ওই মেন্টাল কন্ডিশনে আইটেম বোম লাগে, বুঝলে তো? ছোট লোকের মতো ফারাজ এলাহি না রেখে হ্যান্ড বয় ডাকো। জমেলা মুখ বাঁকিয়ে চলে যেতে ফারাজ চেঁচিয়ে বলল, বুড়ির ঘরের বুড়ি, কয়দিন পর দেখবা হার্ট অ্যাটাক করে। মুখটা এমন চিকার মতে বাঁকা হয়ে গেছে। চিত্রা একটা আঙুল মুখে দিয়ে বলে, আপনি সিরিয়াসভাবে কিছু শুনছেন না কেন? কারণ আমার মুড নেই। তো আপনার কিসে মুড আছে? দাঁড়াও বাতিখানা বন্ধ করি, তারপর বলছি। চিত্রা পুনরায় কপাল কুঁচকে তাকাতে ফারাজের গলা ছেড়ে দিয়ে কি যেন বলছিলেন, তারপর বলো, আচ্ছা এবার আমি প্রশ্ন করব, তুমি জবাব দিবে। প্রস্তুত? চিত্রা চোখের পাতা ফেলে সায় দিল। ফারাজ তা দেখে বলল, তোমাকে বিয়ে করার জন্য তোমার শরীরে আঘাতের চিহ্ন দেখতে পেয়েছিলাম। ওইসবের পেছনে কি কোনো কারণ আছে? তুমি বলেছিলে তোমার মামি তোমার উপর অত্যাচার করেছিল। ওইসব মার্জিয়া বেগমের কাজ ছিল না। আপনি যেন আমার প্রতি গুরুত্ব দেন, তাই আমি নিজেই নিজের দেহে আঘাত করে ক্ষত তৈরি করেছিলাম। আচ্ছা তারপর বলো, ওই বাড়িতে আসার পর কি কি করেছো সব বলো। এই বাড়িতে আসার পর প্রথমে যে কাজটি করেছিলাম তা হলো খুন। মনে আছে বাগানের দুটো কর্মী আপনার সামনে আমাকে বাজে কথা বলেছিল, ওই দুটোকে আমি খুন করি। তবে এত সহজ ছিল না। প্রথম প্রথম আপনি আমাকে ড্রাগস দিতেন, কখনো কখনো ব্যথার ওষুধের নাম করেও ঘুমের ওষুধ। এই রাতেও আপনি আমাকে ওষুধ দিয়েছিলেন, কিন্তু ওষুধ আমি খাইনি। উল্টো প্রথমে ভেবেছিলাম আপনাকে সেটি খাইয়ে কাজ সারবো। তবে সেই দিন রাতে ওই লোককে মারার আগে আপনি আপনার লতামনির কাছে গিয়েছিলেন, আর ওই সুযোগটাকেই কাজে লাগাই আমি। তবে সেই ঘটনার পরেও মানুষ আপনাকে সন্দেহ করেছিল, কারণ ঘটনাস্থলে আপনিও ছিলেন। আর আপনার বউকে নিয়ে বাজে কথা অত্যন্ত আপনি সহ্য করতে পারবেন না। কিছুদিন পর তো বজ্র আর বাকিরাও বাড়িতে চলে আসে। পরে খুনগুলো আমায় আরও করতে হয়নি। সেগুলো কখনো বজ্র, কখনো আয়শা, আবার কখনো জমেলা গিয়ে সামলে নিয়েছে। আপনার বাড়িতে একটা কাজের মেয়ে ছিল, নাম ছিল নীলুফা, মনে আছে? আমার জীবনে বউ তুমি ছাড়া কোনো মেয়ের নাম মনে নেই। ফারাজ ফারাজ চুপ হয়ে গেল পুনরায়। চিত্রা বলল, এই নীলুফাকে রাজন তার ঘরে শরবত তৈরি করতে পাঠাতে বলে। ওই রাতে নীলুফার মৃত্যু হয় আমার জন্যই। যদিও এটা জানতে আমার কিছুদিন সময় লেগেছিল। মনে আছে নীলুফার মা আমাদের বাড়িতে এসেছিল আপনার বাবা সুলেমানের কাছে সাহায্য চাইতে। আপনার বাবা বলে দিয়েছিলেন দেখবেন। তারপর ওনার মেয়ে মারা যায়। সেই মহিলা মেয়ের জন্য সাহায্য চাইতে এসেছিল। সেই মহিলা হুট করে বাড়ি ছেড়ে কোথাও যেন চলে গেল। এই বিষয়টা আমাকে ভাবাচ্ছিল। আর তার চেয়েও ভাবনার বিষয় ছিল যে সুলেমান এলাহির সঙ্গে বৈঠকখানায় কথা বলেছিল ওই দিন, আর সঙ্গে যখন দেখা হয়েছিল তখন বলেছিল কথা বলবে। সে যেন একটা কিছু বলতে চায় সে, অথচ আমি নিচে আসতে না আসতেই সে যেন নিখোঁজ হয়ে গেল। তাকে আর খুঁজে পেলাম না। সেই ঘটনার সমাধান খুঁজতে গিয়ে জানতে পারি এই বাড়ির পুকুরের নোংরা রূপ, মুখোশের আড়ালে লুকিয়ে থাকা পুরুষদের পৈশাচিক ব্যবসার কথা। ঘটনা সেখান থেকে থেমে যায়নি, যেত সব। কিন্তু কিছু বিশ্লেষণ করতে গিয়ে সোহান পালোয়ানের খোঁজ পাই। জানতে পারি নীলু আমার জন্য মারা গিয়েছিল। কি করে জানেন? আমার বিয়ের রাতে মিজান সাহেব কথা ছিল আমাকে সোহান পালোয়ানের হাতে তুলে দেওয়া, অথচ আমি হাতছাড়া হওয়ার পর কোনো মেয়ে সেইভাবে জোগাড় না করায় আপনার ভাইয়ের কঠিন হয়ে পড়ে। আর তাই আপনার ভাই রাজন খারাপ নজর নীলুর উপরে পড়ে। জোহান তার কথা মতোই নীলুফাকে কিডন্যাপ করে। তবে সে নীলুফা মৃত্যুর চেয়েও
বেঁচে মৃত্যুবরণ করে। কারণ কি জানেন? আপনার ভাই মিতালি ওই দিন ঠিকই বলেছিল নীলুফা জীবন বাঁচাতে সাহায্যের জন্য আমাদের কাছে ছুটে এসেছিল, কিন্তু এখানে এসে আপনার ভাই রাজনের চোখে পড়ে জীবন হারায়। এসব হিসাব মেলাতে সময় লেগেছিল আমার ঠিকই, কিন্তু আমি সব সময় সক্ষম হয়েছি। আর আমি শিওর নীলুফার মা আপনাদের বাড়ির লোকেদের সন্দেহ করেছিল। তিনি জানতেন এ বাড়ির নারীদের ভেতরে ভেতরে কি যন্ত্রণা চলছে। তাই হয়তো নতুন বউকে তিনি যাওয়ার আগে সাবধান করতে চেয়েছিল, কিন্তু আপনার বাবা চাচা তাকে হুমকি দিয়ে বিদায় দেয়। সে চলে যাওয়ার 1 মাস পরে আমার নামে একটা চিঠি আসে, নাম পরিচয় ছাড়া সেই চিঠি। সেখানে বাড়ির লোকদের বিষয়ে আমাকে সতর্ক করা হয়। মূলত চিঠিটা এই কারণে পাঠানো হয়েছে যাতে আমি সতর্ক থাকি। এটা ওইটা নীলুফার মায়ের পাঠানো চিঠি হবে, কিন্তু নীলুফা তো আত্মহত্যা করেছিল, লাশ পাওয়া গিয়েছিল ওর। সে আত্মহত্যা করেনি, আপনার ভাই সোহান ওদের লোক নীলুফাকে প্রথমে পালাক্রমে ধর্ষণ করেছিল, তারপর মেরে ওদের বাড়ির গাছের সঙ্গে ঝুলিয়ে তা আত্মহত্যা বলে চালিয়ে দিয়েছিল। তুমি এত কিছু কি করে জানলে? কারণ অপরাধ শনাক্ত করাই আমার কাজ। এতটুকু পরিমাণ চালাক না হলে কি আর এই পেশায় জড়াতাম? তবে বলছি এত কিছু তো আর এমনি এমনি জানি না। কোনটা কিভাবে জেনেছি সব বলছি। আচ্ছা, এই মাঝে আপনার মিতালির কথা মনে আছে? তার ঘটনা বলি তবে। তাকে কে মেরেছে জানেন? আপনার ভাই রাজন আর বাকিরা মিলে। এত পাপ আপনার ভাইয়েদের, তবুও আমি তাদের শাস্তি দেইনি কেন প্রশ্ন করতে পারেন। জানবেন, সবাই জানবেন। রাজনের একজন লোক মারা যায়, মনে আছে? এই লোকের মৃত্যু ঘটে রাজন মিতালিকে মেরে ফেলে। অথচ ঘটনা কি ছিল জানেন? রাজন আকবর নামের লোকই খোকনকে মেরেছিল, কারণ খোকন রাজনকে খুব ক্লোজ ছিল। তাই নিজের পথের কাঁটা সরাতেই নিজেই ওপর থেকে যেন দোষ তার ওপরে যায়। দোষ চাপিয়ে দিতে চেয়েছিল মিতালির ওপর, কিন্তু ওর ওপর দোষ চাপিয়েছে কেন? আমি আয়েশার মিতালি একদিন সন্ধ্যায় বাগানে হাঁটতে বের হই। ওই দিন রাজন খোকন নামক লোক বারবার মিতালিকে রুমে আসতে বলছিল, মিতুকে। আমি জিজ্ঞেস করলাম কোনো সমস্যা নাকি? সে জবাব দিল না, কিন্তু আমার চোখে পড়ে সেটা। তো এভাবে আমি ছেড়ে দেওয়ার মানুষ নই। আয়েশা নজর রাখতে দেখলো খোকন নামক লোকটা ওর সাথে অসভ্যতামি করে মিতালি তাকে রাজি নয়। তাদের এমন আরও অনেক কিছুই সরাসরি ফরাজের কাছে নালিশ দেবে। এসব আবার আকবর জানতো, তাই এই সুযোগ সে কাজে লাগায়। নিজে খুন করে আর দোষ চাপিয়ে দেয় মিতালির ওপর। রাজনকে জানায় মিতালি খোকনকে অফার দিলে সে রাজি হয়নি, বিরক্ত হয়ে সে খুন করে। অথচ আকবরের লাভ কি হলো? তাকে তো শাস্তি পেতেই হলো। সেই আকবরের লাশও এলাহি বাড়ির পুকুরেই ভাসলো। তবে একবার খুনটা হয়েছিল আয়েশার হাতে। মিতালি ফরেন্সিক রিপোর্টের বদলে ডাক্তার আকরাম, সে রাজনের কাছ থেকে টাকা খেয়েছিল। তবে লাভ কি হলো? সে তো লোভে পড়ে আকরামকে মারতেই হলো। আকরামকে আপনি মেরেছিলেন, আপনার সাথে বজ্রও ছিল। আপনিও না মারলে সে আমার হাতেই মরতো। একটা কথা কি জানেন ফরাজ? অপরাধীকে মারার আগে তার হাত পা গুলো প্রথমে ভাঙতে হয়, যাতে সে দ্বিতীয়বার উঠে দাঁড়াতে না পারে। আমিও তাই করেছিলাম। আকরাম সবই জানতো। সেই তো আত্মহত্যার বানায় মিতালের ঘটনাকে। আকরামকে মারার সময় তো সেসব ঘটনা আপনি আর বজ্র জানতে পেরেছিলেন, যদিও আমার থেকে লুকিয়ে গেছেন। অথচ বজ্রের মাধ্যমে আমি ঠিকই জানতে পারি মারামারি করেছি। এখন মনেও পড়ছে না। মনে থাকলে তো মনে পড়বে। সুলেমান এলাহিকে তুমি মেরেছিলে? না, এত ছোট লোকি কারবার আপনার বউ করে না। আপনার হিটলার বউ হাফ কবরে যাওয়ার দয়াল বাবাকে আয়শা ওপরের টিকিট কেটে দিয়েছে। আগে হলেও মরতো উনি, পরে হলেও আমাকে আর বজ্রকে সে রাতের আধারে কথা বলতে দেখে ফেলে। জমেলা ওই দিন একটা লাগিয়ে দিত যদি না আয়েশা বিষয়টা সামলে নিত। আর ওই দিনই কিন্তু আপনি ভালোই রাত করে ফিরেছিলেন। তারপর তুমি আমাকে ঘুমের ইঞ্জেকশন দাও, কারণ তুমি জানতে গুয়ে মাছের খাক বা না খাক, দোষ একটা পাঙ্গাস মাছের ওপরেই পড়বে। এই বাতাস তো কেউ পা দিয়েতেই ফারাজের ওপরে সেই দোষ পড়বে। ঠিক তাই হয়েছিল। খুন করলে তোমরা সবাই ভাবলো আমি বোধহয় বুড়োকে মেরে হাত লাল করেছি। আপনার তো মারা উচিত ছিল। সেও আপনার মায়ের খুনিদের মধ্যে একজন। হ্যাঁ, মারতে চেয়েছিলাম বুঝলে। রোশন ভাইয়ের মুখের দিকে চেয়ে ছেড়ে দিয়েছি, কিন্তু সত্যি একদিন মেরেই ফেলতাম। তুমি না মারলেও মরতো ওরা। রোমানাকে
মারবো বলেও মারিনি, কারণ কি জানেন, সে এমনিতে ভেঙে গেছে নিজে নিজেই। সে যে কাজের সমাধান হতে পারে সেখানে নোংরামি করে লাভ কি? হাত নোংরা করবে না? তোমার সংস্থা তো এটার একটাই কাজ। মোটেও না, আমার সংস্থা যা করে নিজেদের উদ্যোগে করে। তা এটার পেছনে সরকারি কোনো কারণ লুকিয়ে আছে নাকি স্বার্থ? আমার বাবা এই সংস্থার মূল বড় এবং সর্বোচ্চ। অপরাধীদের শাস্তি দেওয়া। যারা এত এত অপরাধ করার পরেও দেশের আইন তাদের শাস্তি দেয় না, আমরা সর্বোচ্চ পর্যায়ে খুনিদের শাস্তি দেই। এমন চোর ছেঁচড়াদের নয়, তবু এখানে এসে ধৈর্যের সীমা ছেড়ে যাচ্ছিল আমার। আর তার থেকেও বড় কথা ফারাজ, আমি আপনাকে অনেক ভালোবাসি। এই বাড়ির মানুষ দিন শুরু হয়ে আপনার রাস্তা থেকে সরানোর নাম নিয়ে আমি চিত্রা ভালোবাসার জন্য নিয়ম ভেঙে পাপ করেছি। আপনাকে পাওয়ার জন্য পাপ করেছি। আপনার শত্রু আমারও শত্রু, ওদের কি করে ছেড়ে দিতাম? আর যারা আমার থেকে আপনাকে, আমার ফারাজ ইলাহিকে কেড়ে নেওয়ার পরিকল্পনা করেছিল, তুমি জানতে আমি তোমাকে কতবার কি করে মারার চেষ্টা করেছি, তবুও কেন আমার কাছে থেকে গেলে? মৃত্যুর ভয় নেই? যদি সত্যি মেরে ফেলতাম, আপনার হাতে মৃত্যু কবুল। মৃত্যুর চিন্তা নিয়ে আমি আপনাকে ভালোবাসিনি। আমি জানি আপনি আমাকে মেরেও ফেলতে পারবেন, তবুও আমি খোদায় বিশ্বাসী। আমার ভালোবাসা মিথ্যা ছিল না, এটাও জানতাম। যদি খোদা আমাকে একে অপরের জন্য তৈরি করে থাকে, তাহলে হাজারটা বিপদ পাড়ি দিয়েও আমি আপনাকে পেতামই। ফারাজ নিঃশ্বাস ছাড়ল। আপনার চাচাতো বোন ফারিয়া আর তার স্বামী নাহিয়ান খানের কথা মনে আছে? ওরা কোথায় আছে এখন তাও জানি, তবে আপনি জেনে অবাক হবেন, নাহিয়ানও আমার বিষয়ে সব জানতো। এর কারণ কি জানেন? সেও আমাদের লোক ছিল। এবার আপনাকে বলি, নাহিয়ানকে আমি কি করে চিনতে পারলাম। আসলে আমাদের সংস্থার সুবিধার কারণে বিভিন্ন মানুষকে নিয়োজিত করা হয়, তাদেরকে মিশনে পাঠানো হয়। নাহিয়ানের বাড়ি বাংলাদেশে হয়, সে পায় এখানকার দায়িত্ব। তবে আমি তাকে চিনতাম না, কারণ বাংলাদেশ থেকে বড় বড় ক্রাইমের জন্য দেশে হয়, তাই বাংলাদেশের দিকে এত ফোকাস ছিল না। বাবার থেকে শুনেছিলাম বাংলাদেশে আমাদের হয়ে অনেকেই কাজ করে, ওদের মধ্যে একজন ক্রিমিনালের সাথে নিজে কেমনভাবে মিশিয়ে নিয়েছে যে তাকে চেনা মুশকিল। নাহিয়ান এখানে আসার পরেও নাকি ইনফরমেশন দিত। তারপর এখানে এসে ফারিয়ার সাথে বিয়ে হয়, ঝামেলায় ফেঁসে যায়। যদিও তার স্বপ্ন ছিল এমন রক্তপাত খুন থেকে দূরে থাকার, তাই সে নিজেকে কাজ থেকে ছেড়ে দিয়ে বর্তমানে ফারিয়াকে নিয়ে ভালোবাসে সংসার করছে। তো বলে রাখি, তাকে কি করে চিনলাম? ওই যে ফিনিক্সের ট্যাটু, ওইটার মাধ্যমেই বুঝলাম সে কোনো না কোনোভাবে আমাদের লোক। বাবাকে বাংলাদেশে যারা কাজ করছে কিংবা করছে তাদের তথ্য বের করতে বলে সে পাঠায়। যদিও বাবার সাথে আমি কোনো কথা বলতে পারতাম না, ওই সব আয়েশাই বলতো বা করতো, যা কাগজপত্র ছিল তা ওর কাছেই ছিল। তো সেভাবেই জানতে পারলাম নাহিয়ানের খবর। সেভাবেই খোঁজ পেলাম নাহিয়ানের। ভাবলাম ওর সাথে একদিন কথা বলে নিই। ভাবলাম নাহিয়ানের থেকে নিজেকে লুকিয়ে লাভ নেই, এমনিতেও তো আমার ওপর ওর একটা সন্দেহ হয়েছে, তাই সন্দেহ নেগেটিভ হওয়ার আগেই আমি আমার পরিচয় দিয়ে দিলাম তার কাছে। সে কেবল আমার কাছ থেকে এটাই আবদার করলো, ফারিয়াকে সে ভালোবাসে, কারণ সাধারণ একটা জীবন চায় সে। এই পেশায় থাকলে তো আর সম্ভব নয়, সেহেতু বিষয়টা ভালোবাসার ছিল, তাই তাকে ফিরিয়ে দিলাম না। সে সত্যি এখন সুখী, বাইরের দেশে আছে, ভালো জীবন চলছে তাদের। তবে জেনে অবাক হবেন, নাহিয়ান কিন্তু আমায় এখানে থাকাকালীন অনেক সাহায্য করেছে। এমনকি নীলুফার সঙ্গে কি কি হয়েছে সব পরবর্তী তার থেকে আমি জানতে পারি। মিতালির সঙ্গে সেই ঘটনা সেই আমাকে বলেছিল। আমি চেষ্টা করেছিলাম বাঁচাতে মিতালিকে, কিন্তু ঘটনা অনেক পরে জানি। ততক্ষণে আমার করার মতো কিছুই ছিল না। চিত্রে একটা আঘাত নিঃশ্বাস ছাড়লো। আচ্ছা, একটা কথা, একজন সিইও তো কখনোই 18 বছর হতে পারে না, আর 5 বিষয়ে পরীক্ষায় ফেলও তো করতে পারে না। কে বলেছে আমি 18 বছরের? আমার 27 বছর চলছে। ফারাজ এবার সত্যি বেহুশ হওয়ার কথা ছিল, কিন্তু সে বেহুশ না হয়ে, আরে বাপরে, এই বউ তোমার রূপের রহস্য কি? এত ইয়াং কেমন করে? এই বউ, ভালো স্কিন কেয়ার রুটিন দিও। আল্লাহ তোমার ভালো করুক। যৌবন ধরে রাখার জন্য কি খাও নাকি? আমাকেও শিখিও, আমিও খাবো। হুম, কিছু না।
এখান থেকেই খাবো। কি খাবে? আপনার মাথা। বলে সে চোখ রাঙাতেই ফারাজ আবারও সিরিয়াস হয়ে বসলো। চিত্রা আবারও বলতে শুরু করলো, আমি যুক্তরাষ্ট্রের জর্ডান ইউনিভার্সিটি থেকে ইন্টারন্যাশনাল রিলেশন নিয়ে ব্যাচেলর আর সেখান থেকে সিকিউরিটি স্টাডিতে মাস্টার শেষ করেছি। এছাড়াও আমি সাইবার সিকিউরিটি ও স্পেশাল অপারেশন ট্রেনিংয়ে এক বছর প্রশিক্ষণ কমপ্লিট করেছি। আমার 24 বছর বয়সে মাস্টার শেষ হলেও বাবার ফিনিক্স সংস্থায় নিয়োজিত হই। তারপর 25 বছর হলে প্রশিক্ষণ শেষ করে বাবার হয়ে সংস্থায় চেয়ারম্যান পদে আমি পরে হয়ে যাই সিইও। আর 5 বছরে ফেলের কথা যে বলছেন, আমি ফেল না হলে আমাকে হাবাগোবা একটা মেয়ে হিসেবে আপনার সন্দেহ এত বাড়ত? খোদা, তোমার পাপের লেভেলে কি এতই বেড়ে গিয়েছিল যে ঝাটকার ওপর বউ ঝাটকা দিচ্ছে? বিষয় যদি হোক আপনি ফারাজ এলাহি, আমি চিত্রার সকল নিয়ম ভাঙতে পারি। হঠাৎই চিত্রার ফোনে একটা কল এলো। সে রিসিভ করে কেবল বলল, আসো। ফারাজের মাথা ব্যথা করছে। সারা জীবন ভেবেছিল বউয়ের পরিবারের খুনি সে। বউ বুঝি এত কষ্ট কোনোদিনও ভুলতে পারবে না, অথচ বউয়ের নাকি 14 গোষ্ঠী বেঁচে আছে। শেষে ক্রিমিনাল ফারাজের শ্বশুরই এমন আইনের লোক হওয়া খুব দরকার ছিল নাকি? আর এমন হিটলারি লোক, সে আদৌ শ্বশুর নাকি অসুর? বজ্র রুমে এসে নক করতে ফারাজ তাকে বলল, আসো বাবা কাইসার, তোমার আপন বোন চিত্রা আর দুলাভাই ফারাজ তোমার অপেক্ষাই ছিল। আজ একা আসেনি, সঙ্গে আবারও কোনো ঝামেলায় নিয়ে এসেছো। বজ্র এবার সাইড হতেই পেছন থেকে নিরুপমা বের হতেই বলে, কেমন আছো ফারাজ ভাই? ফারাজ এবার কাশি উঠে যায়, যেহেতু চিত্রা তাকে পানি এগিয়ে দেয়। ঠিক আছেন আপনি? তুমি বউ আকালে চাও বিধবা হতে? ছি, কী সব বলছেন? তাহলে পরপর এত ঝাটকা কেন দিচ্ছ? একটু রসিয়ে দাও। আসলে এই নীরু, তুই এখানে কেন? নীরু কিছু বলার আগে চিত্রা বলল, নীরুকে আমি বাঁচিয়েছি। সোহানের সঙ্গে বিয়ে হলে মেয়েটা মরেই যেত। চোখের সামনে এত মানুষের ধ্বংস দেখতে দেখতে আমি ত্যক্ত হয়ে যাচ্ছিলাম। বজ্রের মাধ্যমে নীরুকে সরিয়ে ফেলি, কিন্তু কিন্তু নীরু তো বজ্রের বউ। ফারাজ বজ্রের দিকে তাকায়, ভাই, আমার বিয়েতে তোকে দাওয়াত দিনি বলে তুইও তো দিতে পারতি। বজ্র মুখ বাঁকালো, বলল, তুই আমার চাস্তো বোনকে বিয়ে করেছিস, আমি তোর চাস্তো বোনকে। তুই আমাকে দাওয়াত দিসনি, আমিও তোকে দাওয়াত দেইনি। বোমা পড়ুক তোর জীবনের ওপর, সে তো পড়তেছে। তোর বউ, তোর বোনকে বিয়ে করেছি না, তাও ভালো। আর আমার তো নিউক্লিয়ার বিস্ফোরণ ঘটেছে, কারণ তোর তোর বোন যে আমি বিয়ে করেছি। চিত্রা শেষে বিরক্ত হলো, আপনারা থামবেন? কি করে থামবো বলো? অভিনেত্রী নীরু আপা আবার চলে এসেছে। তুমি আর একটু দেরিতে জীবনে আসলে নির্ঘাত এই অভিনেত্রী আপা আমাকে তাবিজ করে বিয়ে করে ফেলতো। তখন তুমি আমার বাচ্চার মা, এখন কি করে হতে? চিত্রা কিছু বলার আগে বজ্র বলল, আমার বউকে নিয়ে একটা বাজে কথা বলবি না। বাজে কথা বলার দরকার নেই, তোর বউ এমনিতেও বাজে। চিত্রা শেষে চেঁচিয়ে ওঠে, দুজনই থামুন। সবাই থেমে যেতে চিত্রা চুপ করলো। শেষে ফারাজ তাকে বুড়ো কোচকে জিজ্ঞেস করলো, একটা সত্যি কথা বলো তো, নীরু তো আমাকে পছন্দ করতো, সাথে মোহনাও। এসব তো তুমি জানতে, তাহলে ওদের ক্ষতি কেন করনি? মানে নীরুকে সবার আগে খুন করার জন্য প্রস্তুত হয়েছিলাম। আমার ফারাজ এলাহির ওপর নজর দেওয়া, কিন্তু তার দরকার হলো না, কারণ দেখলাম নীরু মেয়েটা আসলেই আস্ত পাগল একটা। আর আমি অসুস্থ ব্যক্তিকে মেরে পাপ করাতে চাই না। বজ্র চিত্রার দিকে তাকাতেই চিত্রা কিছু বুঝতে পারছে না। হেসে নীরুর দিকে তাকিয়ে বলল, সরি বোন, তোমার বিড়াল মিনিকে সেদিন আমি। বজ্র বুঝতে পেরে পুরো শোনাটার আগেই নীরুকে নিয়ে সেখান থেকে চলে গেল। বিড়ালের বিষয়ে নীরু অনেক কাহিনী শুনিয়েছে বজ্রকে। এখন বিড়াল খুনের কথা শুনলে নির্ঘাত কান্না করে দিবে। সে যেতেই চিত্রা উঠে জানালার দিকে গেল। সেখানে দাঁড়িয়ে বলল, মোহনা আর নদী ভাবি দুজনে আমার সম্পর্কে জানতো। রাজন ভাইকে কতবার যে মারতে গিয়েও মারিনি, কেবল নদী ভাবির কারণে। কিছুদিন আগের কথা, আমি খোদার কসম সেদিন রাজন ভাইয়ের কলিজা ছিঁড়ে কুচি কুচি করতাম। নদী ভাবির অনুরোধে সে বেঁচে আছে। না মানে, যা বুঝলাম, আমার বাড়িতে আমি বাদে সবাই সবকিছু জানে। ভালো কথা। বজ্রের সাথে সোহান পালোয়ানের কি সম্পর্ক?
তেমন কিছুই না। সোহানের সাথে ভালো সম্পর্ক করার কারণ তথ্য বের করা। সোহান যখন প্রথম দেখলাম সেদিনই তো বজ্রকে পাঠাই তার কাছে। বজ্রের সাথে ধীরে ধীরে তার ভাব হয়। ঠিক সেই বিষয় রাজন জোহান ওদেরও জানায়। বজ্রর সঙ্গে মিল রাখার চেষ্টা করছিল যাতে কোনো বিপদ হলে আগম জানতে পারে। অনুলিপি নামক একজন পুলিশ এসেছিল বাড়িতে, মনে আছে? সে এখনো বেঁচে আছে। সোহানের লোকেরা সেদিন তাকেও ধরে নিয়ে যেত, কিন্তু বজ্রের মাধ্যমে তাকে উদ্ধার করি আমি। আর সেই লাশ পরের দিনে পাওয়া গিয়েছিল, তা ফরেন্সিক রিপোর্টে ভুয়া ছিল। এমনটা কি ও এখনো মারা গেছে এই রিপোর্টটাও ভুয়া ছিল। এমনকি ওইটা একটা মরা মানুষের ডেড বডি ছিল। অনুলিপিকে বাঁচানোর জন্য একটু নাটক সাজানো হয় আর কি। আচ্ছা, আমার সহপাঠী মরিয়মকে আপনি বাঁচিয়েছিলেন, আলাদাভাবে তাকে রেখেছিলেন, সেটা জানতে পারি? কেন সব জানো? এটা জানো না? বলেন না। মরিয়ম জোহান রাজনদের পাপ দেখে ফেলেছিল। জোহান তাই তাকে খুঁজে মারতে চেয়েছিল। ওই রাতে মরিয়মকে তুমি যখন আমাদের বাড়িতে আনো, সেদিন একটুর জন্য জোহান তাকে দেখেনি। ওই দিন আমি তাকে সরিয়ে ফেলি। সবাই তখন জেনেছিল মরিয়ম মারা গিয়েছে। জোহান ওরা এই কারণে আর মরিয়মকে খোঁজেনি, কিন্তু আমি শিওর ছিলাম জোহান যতদিন বেঁচে আছে ততদিন মরিয়মকে আড়াল থাকলে নিরাপদ থাকবে। তাই তো জোহানের মৃত্যুর পর তাকে তোমার সাথে দেখা করাই। জানেন, এখানে আমি এসেছিলাম আপনাকে জানাতে, অথচ আপনি জানতে গিয়ে কত কিছু জেনেছি। আপনার মায়ের বিষয় জেনে সত্যি খারাপ লেগেছিল, আজও লাগে। তিনি থাকলে ভালো হতো। আচ্ছা, আপনার আর কিছু জানার আছে? আছে। ঠিক আছে, তবে তার আগে বলুন তো, আপনার বাড়িতে আসার পর একবার আমি রবীন্দ্রসঙ্গীত আর নূপুরের আওয়াজের ওপর থেকে পেয়েছিলাম। ওই সময় আপনি আমাকে ওপরে যেতে দেননি কেন? তুমি তখন বাড়িতে নতুন এসেছিলে, চাইনি ভয় পাও। আসলে আগে মোহনা অদ্ভুত ছিল, আজে বাজে কাজকর্ম করতো। হুটহাট সে ছাদে গিয়ে রাতের বেলা নাচানাচি করতো, গান গাইতো। চাইনি তুমি ভয় পেয়ে যাও। আর তিনতলায় আমি কাউকে যেতে দিতাম না, বিশেষ করে তোমাকে যেতে দেইনি, কারণ আমার মায়ের জিনিসপত্র তিনতলার ঘরে বন্দি আছে। আমি কখনো চাইনি তালুকদারদের রক্ত মায়ের খুনির মেয়ে আমার মায়ের জিনিসপত্র স্পর্শ করুক। এবার বুঝলাম, আপনার মা ডেনমার্কের নারী ছিলেন, তাই না? এদিক থেকে আপনার সাথে আমার একটা মিল আছে। কেমন মিল? আমার মাও ইতালিয়ান নারী।